ট্রাম্পের পারমাণবিক হুঁশিয়ারি, চীনের সঙ্গে নতুন শীতল যুদ্ধের গন্ধ। আকাশে আবার পারমাণবিক ছায়া ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের এক ঘোষণায় যেন জাগিয়ে তুলেছে পুরনো দুঃস্বপ্ন। আমরা আবার পারমাণবিক পরীক্ষা শুরু করব, একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই বিশ্ব কাঁপছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য শুধু আমেরিকার পারমাণবিক নীতিতে আলোড়ন তোলেনি, বরং চীনের সঙ্গে এক নতুন সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন চীন তার পারমাণবিক ক্ষমতাকে চোখ ধাঁধানো গতিতে বাড়াচ্ছে। ওয়াশিংটন বনাম বেইজিং, নতুন উত্তেজনার সূচনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত আলোচনার ঠিক আগে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা করছে, আমরাও করব, সমান ভিত্তিতে। যদিও তিনি পরে দাবি করেন বক্তব্যটি চীনকে লক্ষ্য করে নয়, তবু বেইজিং সেটি আলাদাভাবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং এক বিপজ্জনক সংকেত, যা বিশ্বব্যাপী পরমাণু ভারসাম্য নষ্ট করতে পারে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করে, তবে চীন ও রাশিয়াও একই পথ নেবে, আর তাতেই ভেঙে পড়বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পুরো কাঠামো। চীনের জবাব, প্রতিরোধের মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং। চীন ইতিমধ্যেই ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে শুরু করেছে, তবে মিসাইল নয়, কৌশল দিয়ে। শি জিনপিং তার সাম্প্রতিক উন্নয়ন পরিকল্পনায় কৌশলগত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। চীনের সামরিক কুচকাওয়াজে দেখা গেছে, পারমাণবিক ট্রয়ী স্থল, সমুদ্র ও আকাশপথে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ও বোমার সমাহার। তাইওয়ানের প্রতিরক্ষা গবেষক লিন পো চৌ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, চীনের সম্প্রসারণ চলবে, ট্রাম্পের ঘোষণায় এই গতি আরও তীব্র হবে, কমবে না। উপগ্রহ চিত্র বলছে, চীনের ঐতিহাসিক লক নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে আবারও নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সম্ভাব্য ভূগর্ভস্থ পরীক্ষার প্রস্তুতি। চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1996 সালে। তারপর থেকে তারা সাব ক্রিটিক্যাল টেস্ট অর্থাৎ বিস্ফোরণ ছাড়াই পরীক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। একই পথেই হেঁটেছে আমেরিকাও, কিন্তু ট্রাম্পের নতুন বক্তব্য সবকিছু বদলে দিতে পারে। যদি ট্রাম্প সত্যিই পরীক্ষার নির্দেশ দেন, তবে নেভাডায় প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 বছর লাগবে, অথচ চীন বা রাশিয়া চাইলে কয়েক মাসে মাঠে নামতে পারে। বিশ্বে আবার যুদ্ধের গন্ধ। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করেছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র রোধ ব্যবস্থা এখন মারাত্মক চাপের মুখে। 3 পরাশক্তি আমেরিকা, চীন ও রাশিয়া আর একসঙ্গে বসতে পারছে না। পরমাণু প্রতিযোগিতা এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে যেখানে এক দেশের ঘোষণাই অন্য দেশের প্রতিশোধে পরিণত হতে পারে। বিশ্লেষক ক্রিস বাকলি লিখেছেন, ট্রাম্পের এই মন্তব্য হয়তো এখনো নীতিতে রূপ নেয়নি, কিন্তু এটি এমন এক ছায়া ফেলেছে যা শীতল যুদ্ধের দিনগুলোকেও আবার জাগিয়ে তুলেছে। বিশ্ব যখন আবার পারমাণবিক ভয়াবহতার কিনারায়, তখন একটাই প্রশ্ন, এই আগুনের খেলায় কে প্রথম শিখা ছুঁয়ে দেখবে? নিষেধাজ্ঞা যে বিষ থেকেই জন্ম নিল ইরানের শক্তি। পশ্চিমা বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞাই হবে ইরানের পতনের সূচনা, কিন্তু সেই নিষেধাজ্ঞাই হয়ে উঠল তাদের পুনর্জন্মের আগুন, যে আগুনে ইরান পুড়ল, কিন্তু নিঃশেষ হলো না, বরং আরো শক্তিশালী, আরো আত্মনির্ভর হয়ে উঠল। গত 4 দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানকে দুর্বল করার জন্য একের পর এক অর্থনৈতিক অবরোধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। উদ্দেশ্য ছিল তেহরানের ঘড়ির কাঁটা থামিয়ে দেয়া, কিন্তু ইতিহাস বলছে উল্টো কথা। আজ সেই নিষেধাজ্ঞাই ইরানের জাতীয় অগ্রগতির সূচনা বিন্দুতে পরিণত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, নিষেধাজ্ঞার চাপে ইরান বাধ্য হয়েছিল নিজের ভেতর তাকাতে। আমদানি নয়, উদ্ভাবনী হয়ে উঠেছিল বেঁচে থাকার একমাত্র পথ। তেলের ওপর নির্ভরতা কমিয়ে তারা গড়ে তোলে প্রতিরোধমূলক অর্থনীতি। একসময় বাজেটের 85% যেখানে তেল থেকে আসতো, এখন সেটি নেমে এসেছে 35%। কিন্তু পতনের বদলে এটাই খুলে দিয়েছে নতুন দিগন্ত। তেল বহির্ভূত খাতের বিস্তার, দেশীয় শিল্পের উত্থান আর অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা। আরো বিস্ময়কর, নিষেধাজ্ঞার সময়ই ইরান করেছে জ্ঞানভিত্তিক বিপ্লব। দেশটির উচ্চ প্রযুক্তি রপ্তানি বেড়েছে 42%, জ্ঞানভিত্তিক পণ্যের রপ্তানি 68%। বৈজ্ঞানিক গবেষণায় তারা এখন বিশ্বে 15তম স্থানে, ন্যানো প্রযুক্তিতে শীর্ষ 6 দেশের মধ্যে। একসময় যে জাতি প্রযুক্তি, কিন্তু আজ তারা প্রযুক্তি রপ্তানি করছে।
এই আত্মনির্ভরতার প্রভাব পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওষুধ শিল্পে ইরান এখন 85% চাহিদা নিজেরাই মেটায়। কৃষিতে তারা প্রায় 97% স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তা আজ আর পশ্চিমাদের দয়ার দান নয়, ইরানের নিজের অর্জন। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা তাদের আকাশও দিয়েছে। নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন সবকিছুই হয়েছে সেই সময়ে যখন পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান হাঁপিয়ে পড়বে। কিন্তু ইরান তখন তৈরি করেছে আকাশে চোখ, সাইবারে ঢাল আর সীমান্তে ভয়হীন প্রতিরোধের প্রতীক। বিশাল জনসমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনি বলেছিলেন, আমরা অগ্রগতি অর্জন করেছি নিষেধাজ্ঞার সময়ে। মার্কিনীরা বলেছিল এই অর্থনৈতিক চাপ ইতিহাসে নজিরবিহীন। তারা মিথ্যা অনেক বলে, কিন্তু এটুকু সত্য বলেছিল। আর সেই নজিরবিহীন চাপে আমরা দাঁড়িয়ে গেছি বিশ্বের শীর্ষ সারিতে। তিনি আরো বলেছিলেন, তারা চেয়েছিল আমাদের উৎপাদনের চাকা থেমে যাক, কিন্তু আমাদের শ্রমিকরা রণক্ষেত্রের সৈনিক হয়ে তা হতে দেয়নি। আর যখন বিশ্ব ডলার নির্ভর বাণিজ্যের শৃঙ্খলে আবদ্ধ, তখন ইরান সেই শৃঙ্খল ভেঙে গড়ে তুলেছে নতুন মিত্রতার বলয়। চীন, রাশিয়া, ভারত, ব্রিক্স ও সাংহাই জোটের সঙ্গে গভীর সম্পর্ক। বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার শুরু করে তারা ঘোষণা দিয়েছে, আমরা আর কারো ছায়া নই। সবশেষে ইতিহাসের এক অদ্ভুত শিক্ষা যেন ইরান বিশ্বকে দেখিয়েছে, নিষেধাজ্ঞা ধ্বংস করে না, প্রস্তুত করে। চাপ ভেঙে দেয় না, গড়ে তোলে। যেখানে পশ্চিম চেয়েছিল এক দেশকে নিঃশেষ করতে, সেখানে জন্ম নিয়েছে এক নতুন শক্তি, ইরান নামের সেই অদম্য প্রতিরোধ। ইসরায়েলি অনুপ্রবেশে লেবাননের হুঁশিয়ারি, যে কোনো মূল্যে প্রতিরোধ। দক্ষিণ লেবাননের আকাশে আবারও ধোঁয়া। ব্লিদা শহরের ভাঙা দেয়ালে ধুলোর মতো ছড়িয়ে আছে ক্ষোভ, প্রতিরোধ আর শপথের গন্ধ। সেই মুহূর্তে রাজধানী বৈরুত থেকে এক বজ্রধ্বনি ভেসে এলো, যে কোনো ইসরায়েলি অনুপ্রবেশের মুখোমুখি হতে প্রস্তুত থাকুক সেনাবাহিনী। এ ছিল লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের নির্দেশ। ব্লিদায় এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পৌরকর্মী ইব্রাহিম সালামে। তিনি মারা যান নিজের দায়িত্ব পালনকালে, যেন এক সাধারণ মানুষ, কিন্তু তার মৃত্যু জাগিয়ে তোলে পুরো জাতিকে। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল রুডলফে হাইকাল ভোরে ঘটনাটি রাষ্ট্রপতিকে অবহিত করলে আউন সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, দক্ষিণের মাটিতে যদি আবার কোনো শত্রুর পা পড়ে, লেবাননের সেনারা যেন সেই মাটি তাদের কবর বানিয়ে দেয়। রাষ্ট্রপতি এই হামলাকে ইসরায়েলের চলমান আগ্রাসী অনুশীলনের অংশ বলে উল্লেখ করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা হয়েছে ঠিক যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকের পরেই, এ যেন শান্তির আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এদিকে এই হামলার পর হিজবুল্লাহর বিবৃতি যেন পুরো মধ্যপ্রাচ্যের নীরবতা ভেঙে দিল। তাদের ভাষায়, অপরাধী ইহুদিবাদী শত্রু লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, আন্তর্জাতিক আইনকে উপহাস করছে, আর এর পেছনে রয়েছে ওয়াশিংটনের আশীর্বাদ। হিজবুল্লাহ সরাসরি অভিযোগ তুলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই আগ্রাসনে সবুজ সংকেত দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকান রাষ্ট্রদূতের সফর আর মেকানিজম কমিটির বৈঠকের পরপরই হামলা। এ কাকতালীয় নয়, এ পরিকল্পিত যোগসাজশ। হিজবুল্লাহ রাষ্ট্রপতি আউনের নির্দেশের প্রশংসা করে একে বলেছে জাতীয় ও সাহসী সিদ্ধান্ত। তারা লেবাননের সেনাবাহিনীকে পূর্ণ রাজনৈতিক ও প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এই বর্বর শত্রুর মুখোমুখি হতে হলে সেনাদের হাতে দিতে হবে পূর্ণ ক্ষমতা, আর জনগণের হৃদয় জ্বালাতে হবে ঐক্যের আগুন। একই সঙ্গে তারা লেবানন সরকারকে সতর্ক করেছে, আর কোন বিলম্ব নয়, ইসরায়েলের আগ্রাসন রুখতে এখনই জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী নওয়াব সালামও আক্রমণটিকে লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণের মানুষ আমাদের জাতির মর্যাদার জন্য রক্ত দিচ্ছে, আমরা তাদের পাশে আছি, পুরো দেশ তাদের সঙ্গে। যুদ্ধবিরতির 1 বছর পার হলেও ইসরায়েল বারবার লঙ্ঘন করছে চুক্তির শর্ত। তারা এখনও দখল করে রেখেছে সীমান্তের 5টি এলাকা, লাব্বনে, মাউন্ট ব্লাড, ওয়াইদা পাহাড়, আজিয়ে ও হাম্মামেস। লেবাননের ভাষায় এ শুধু আগ্রাসন নয়, এক অপমান। কিন্তু এবার লেবানন চুপ নেই। রাষ্ট্রপতির কণ্ঠে এসেছে দৃঢ় প্রতিজ্ঞা। সেনাবাহিনীর চোখে জ্বলে উঠেছে নতুন আগুন, আর হিজবুল্লাহর প্রতিধ্বনি ভেসে গেছে সীমান্তের ওপারে। আমরা শত্রুকে চিনি, আমরা জানি কিভাবে তার মোকাবিলা করতে হয়। এই উত্তপ্ত সীমান্তে এখন একটাই বার্তা প্রতিধ্বনিত, যুদ্ধবিরতি ভাঙলে প্রতিশোধের দরজা খুলবে, আর সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারো নেই। ইরানের আগুনে কাঁপছে ওয়াশিংটন ও জেরুজালেম। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র শক্তি ফিরিয়ে আনছে তেহরান।
আকাশ ছিল ধোঁয়ায় ঢাকা, কিন্তু ছায়ের নিচে আবারও নড়ে উঠছে পুরনো শক্তি ইরান, যে শক্তি নত হয় না, ভয় পায় না, থেমেও যায় না। ওয়াশিংটন আর জেরুজালেম আজ উদ্বেগে ভরপুর, কারণ যে ক্ষেপণাস্ত্রগুলো একসময় আকাশ চিরে গিয়েছিল সেগুলোর আওয়াজ আবার শোনা যাচ্ছে। সাম্প্রতিক সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান চুপিসারে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালু করছে, আরও দ্রুত, আরও নিখুঁতভাবে। জুন মাসের সেই 12 দিনের যুদ্ধ এখন ইতিহাস, কিন্তু তার প্রতিধ্বনি এখনও পশ্চিমা রাজধানীগুলোর দেয়ালে বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী সেই যুদ্ধেই ইরান নিক্ষেপ করেছিল প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টিরও বেশি ড্রোন। আকাশ তখন আগুনে ভরা, প্রতিরক্ষা ব্যবস্থা তখন ওভারলোড। মার্কিন ও মিত্র প্রযুক্তির সহায়তায়ও সব আক্রমণ ঠেকানো যায়নি। নিহত হয় 28 জন, আহত 3000-এরও বেশি। তেহরান দেখিয়েছে তারা শুধু হুমকি দেয় না, বাস্তবেও আঘাত করতে জানে। ক্ষেপণাস্ত্রগুলো পেরিয়ে গিয়েছিল কয়েকশো কিলোমিটার, তেলাবিবের আকাশেও গর্জেছিল ইরানের নাম। এই শক্তির মূলে আছে তাদের পুনর্গঠনের জেদ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যুদ্ধপূর্ব সক্ষমতা ফিরিয়ে আনতে মরিয়া। চীন থেকে আসা কাঁচামাল, রাতের আধারে চলা চালান, সব মিলিয়ে এক নীরব পুনর্জাগরণ। পশ্চিমা গোয়েন্দারা জানাচ্ছেন, ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রতি মাসে কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম হতে পারে। ওয়াশিংটন প্রকাশ্যে কিছু বলছে না, জেরুজালেমও নীরব, কিন্তু সবাই জানে নীরবতা মানে শান্তি নয়, বরং এক ভয়ানক প্রস্তুতি। মার্কিন প্রশাসনের ভেতরে ফিসফিস করে শোনা যাচ্ছে, ইরানকে ঠেকানো যাবে তো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এদিকে জনসম্মুখে ঘোষণা দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের ভয় দেখায় আমরা তাকে শেখাবো কিভাবে প্রতিরোধ করতে হয়। তার এই এক বাক্যেই যেন তেহরানের নতুন দর্শন, প্রতিরোধী শক্তি, ধৈর্যই অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, এটি তাদের জাতীয় মর্যাদার প্রতীক। যুদ্ধের আগুন পেরিয়ে তারা এখন আরও দৃঢ়। নতুন করে কারখানা গড়ছে, জ্বালানি আমদানি করছে, স্যাটেলাইটে দেখা যাচ্ছে নতুন লঞ্চ সাইটের কার্যক্রম। ইরান আজ যেন এক ঘুমন্ত দৈত্য, যাকে অনেকে ভেবেছিল পরাজিত, কিন্তু সে কেবল অপেক্ষা করছিল। পুনর্গঠন শেষ হলে তার ক্ষেপণাস্ত্র কি আবার আকাশ ছুঁবে? আর তার নাম শুনেই কেঁপে উঠবে তেলাবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। একটি বার্তা যেন তেহরানের বাতাসে ভাসছে, আমাদের ধ্বংস ভেবেছিলে, ভুল করেছ, আমরা ধ্বংস থেকে জন্ম নিই। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জলানি বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো দেশটির প্যাসিভ ডিফেন্স মডেলের সাফল্যের প্রতীক এবং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব প্রমাণ। তিনি বলেন, ইরানের সাবেক আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চীনের ছায়ায় ইরানের নীরব পুনর্জাগরণ, ক্ষেপণাস্ত্রের শক্তিতে উঁচুতে উঠছে তেহরান। ইসরায়েলের বিধ্বংসী হামলার মাত্র 4.5 মাস পর মধ্যপ্রাচ্যের মাটিতে নীরবে কিছু গড়ে উঠছে। আগুনে পুড়ে যাওয়া কারখানার ছায়ের নিচে আবার শ্বাস নিচ্ছে এক প্রাচীন শক্তি, ইরান। চোখে ধুলো ছুঁড়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে দেশটি এখন গোপনে পুনর্গঠন করছে তার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার। সিএনএনের নতুন প্রতিবেদন বলছে, নতুন নিষেধাজ্ঞার মাঝেও তেহরান এখন চীন থেকে মূল রকেট জ্বালানি উপাদান সোডিয়াম পারক্লোরেট আমদানি বাড়িয়েছে। এই রাসায়নিকই কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির হৃদয়। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের লক্ষ্য পরিষ্কার, মাসে অন্তত 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা পুনরুদ্ধার। একসময় বন্দর আব্বাসের গুদামে একই উপাদানের বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল 70 জনেরও বেশি মানুষ। সেই দগ্ধ স্মৃতিও থামাতে পারেনি তেহরানের আগুন, কারণ তাদের কাছে এই অস্ত্র শুধু শক্তি নয়, বেঁচে থাকার প্রতীক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস আগে দাবি করেছিলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি, কিন্তু বাস্তবের দৃশ্যপট বলছে অন্য কথা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে আবার চলছে নির্মাণ, নতুন চালান আসছে সমুদ্রপথে, আর সেই সব মালবাহী জাহাজের অনেকগুলোই এসেছে চীন থেকে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইরান অন্তত 2000 টন সোডিয়াম পারক্লোরেট পেয়েছে। বিশেষজ্ঞ জেফরি লুইস বলছেন,
এই পরিমাণ জ্বালানি পাঁচশো ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যথেষ্ট। অর্থাৎ ইরান হয়তো আগের আগুন ফিরে পাচ্ছে আরও ধারালো, আরও নিখুঁত রূপে। চীনের ভূমিকা এখানে স্পষ্ট। যুদ্ধের আগে থেকেই বেইজিং ইরানের শিল্প সরবরাহের নীরব রসদদাতা। আর এখন যখন পশ্চিমা নিষেধাজ্ঞা আবার সক্রিয়, তখনও চীনা কোম্পানিগুলো আইনগত ফাঁকফোকর ব্যবহার করে চালান পাঠিয়ে যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষকরা সতর্ক করছেন, চীন হয়তো মধ্যপ্রাচ্যের নতুন ভারসাম্য বদলে দিতে চাইছে, আর ইরান তার প্রধান কৌশলগত অংশীদার হয়ে উঠছে। ইসরায়েলের গোয়েন্দা মহল বলছে, যুদ্ধের আগে যেখানে ইরানের হাতে ছিল প্রায় 2700টি ক্ষেপণাস্ত্র, এখন তার অর্ধেক পুনর্গঠিত হয়েছে। লক্ষ্য ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে আকাশচুম্বী প্রতিশোধের সক্ষমতা। এই সময়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়েছে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, তেহরান আমাদের পরিদর্শনে সহযোগিতা করছে না, তবে এখন পর্যন্ত নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রমাণ মেলেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি চালায় তবে মার্কিন হামলা হবে অনিবার্য। কিন্তু তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জবাব দিয়েছেন গর্জে, তারা ভয় দেখায়, আমরা তৈরি করি। এই লড়াই কেবল অস্ত্রের নয়, এটি অস্তিত্বে। ধ্বংসের পর ধ্বংস থেকে ইরান আবার উঠছে, চীন রাশিয়ার মতো বন্ধু আছে পাশে। একসময় ধুলো উড়েছিল ইসরায়েলি বোমায়, সেই ধুলোর ভেতরেই এখন জন্ম নিচ্ছে নতুন ক্ষেপণাস্ত্র, নতুন প্রতিরোধ, নতুন বার্তা। তেহরান কখনো শেষ হয় না।